একজন ছোটখাটো হ্যাকার যার জীবন কাটছিল টুকটাক অবৈধ কাজে। কিন্তু একদিন সেই হ্যাকিংই তাকে ঠেলে দেয় জেলে। আর জেল থেকে বের হওয়ার জন্য তাকে নিতে হয় এমন এক মিশন, যেটা তাকে শুধু অপরাধের জগতে নয়, মৃত্যুর মুখে আর এক রহস্যময় মেয়ের ভালোবাসার ফাঁদেও ফেলে দেয়। শেষ পর্যন্ত সে কি বাঁচবে নাকি সব হারাবে, তা জানতে হলে দেখতে হবে পুরো এক্সপ্লেন। তাহলে চলো আর বেশি দেরি না করে চলে যাই মূল গল্পে। গল্পের শুরুতে দেখা যায় অনেক মজার মজার রান্না করে মানসিবকে কেউ ডাকছে। পরক্ষণেই দেখা যায় মানসিব আসলে কারাগারে, আর কারাগারে তাকে কেউ ডাকছিল। এতক্ষণ মায়ের হাতের খাবারের সে স্বপ্ন দেখছিল, কিন্তু তার কপালে কিনা জোটে কারাগারের পোড়া রুটি। তবে পোড়া রুটিটাও সে মুখে দিতে পারে না, তার আগেই ডাক পড়ে জেল সুপারের। মাঝিব জেল সুপারের কাছে আসলে জিজ্ঞেস করে, 1 বছর ধরে এখানে আছো, জেলখানার খাবার কেমন লাগছে? মাঝিব জানায়, ফ্যান্টাস্টিক। জেল সুপারের পর বলে, রুটি পোকা আর ভাতে কি তেলাপোকা পাও না? মানসিব জানায়, হ্যাঁ পাই তো, তবে সেগুলো এক্সট্রা প্রোটিন। জেল সুপার মানসিবকে অফার করে প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে খাবার খাওয়ার জন্য। মানসিব খাওয়ার আগে জানতে চায় আসল মতলবটা কি। জেল সুপার জানায়, কোনো মতলব নেই। মানসিব বলে, মতলব যে আছে তা বুঝতে পারছি, যখন খাবার পেয়েছি খেয়ে নিই। এটা বলে খাবার খাওয়া শুরু করে। অনেক দিন পর সে সুস্বাদু খাবার পেল, তাই অনেক তৃপ্তি নিয়ে খায়। তখনই জেল সুপার মানসিবকে খাবার খাওয়ার মধ্যে ক্যাকটাস নামে ডাকে। এরপর বলে, তুমি অ্যাম্বাসেডরের গার্লফ্রেন্ডের গাড়ি কিভাবে পার করলে? ক্যাকটাস, বল, তুমি ডকুমেন্টস ছাড়া কিভাবে অ্যাম্বাসেডরের গার্লফ্রেন্ডের গাড়ি নিয়ে গ্যারেজে এসে পৌঁছালে? মানসিব তখন বলে, আমার নামটা ক্যাকটাস নয়, আপনি আমাকে কেন ক্যাকটাস ডাকছেন? আমার নাম M2M, সেটা আমার নামের 2 অক্ষর। আমি ক্যাকটাস নামে কাউকে চিনি না। জেল সুপার তখন বলে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছিলে, এজন্য তোমার 5 বছরের জেল হয়েছে। আমি তোমাকে 5 বছরের জেলের সাজা থেকে মুক্ত করে দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা সরকারি, কাজটা হবে অ্যাম্বাসাডরের গার্লফ্রেন্ডের গাড়ি পার করার মতোই। মানসিব বলে, আমি কোনো সরকারি কাজ করতে পারবো না, আমাকে মুক্তি দেন আর আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে মানসিব যেতে থাকলে জেল সুপার মানসিবের জন্য নিয়ে আসা খাবারগুলো মানসিবকে দিয়ে দেয়। এবার মানসিব খাবারগুলো নিয়ে সবার মাঝে বিলিয়ে দেয়, কিন্তু আসলেই তাকে ভাবায় সে আসলে কে। সিনের পর নিয়ে যাওয়া হয় পেছনে। মানসিব হ্যাকিংয়ে এতই পটু ছিল যে নিজের ঘরকে হ্যাকিংয়ের চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে। ঘুম থেকে একটু দেরি করে উঠলে বড় বোন মুখের উপরে পানি ঢেলে তার ঘুম ভাঙায়। মানসিব খাবার টেবিলে আসলে বাবার খালাতো বোন সাদিয়ার বিয়ে নিয়ে কথা বলা শুরু করে। সাদিয়া তাদের পরিবারেই বড় হয়েছে, পছন্দের ছেলে মেজবার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। বিয়েতে কোনো কিছুর কমতি রাখতে চায় না, এজন্য মানসিবের বাবা 1 কোটি টাকা বাজেট করেছে, সেখানে মানসিব দিতে চায় 20 লক্ষ টাকা। এইটা শুনে সবাই অবাক হয়, কারণ মানসিব কোনো চাকরিই করে না। সে কোথায় এত টাকা পাবে? মানসিব তখন বলে, আমি বুয়েটের স্টুডেন্ট, একটা টিউশনি করালে মাসে 2 লাখ টাকা পাবো। বোন যেন এটা শুনে খুশি হয়। এরপর মানসিব হরে গিয়ে মেজবাকে চেক করার জন্য একটা ফিশিং লিঙ্ক পাঠায়, যেখানে উল্লেখ করে এটা তোমার গার্লফ্রেন্ডের ভিডিও। মেজবা সেটাতে ক্লিক করে। ক্লিক করা মাত্রই মেজবার ফোনের অ্যাক্সেস নিয়ে নেয় মানসিব। তারপর দেখা যায় মেজবা আসলে গে। এটা জানতে পেরে সরাসরি মেজবার সাথে দেখা করতে আসে মানসিব। এসে বলে, তুমি গে হওয়ার যাই হও না কেন, আমার কোনো যায় আসে না, কিন্তু আমার বোনের বিয়ে তোমার সাথে দেব না। বিয়ে ভেঙে গেলে সাদিয়া রাগ দেখাতে থাকে মানসিবের ওপর। জিজ্ঞেস করে, দেখা করে তুমি মেজবাকে কি বলেছ? মানসি বোঝানোর চেষ্টা করে মেজবা একজনকে, কিন্তু সাদিয়া এটা মানতেই নারাজ। তাই মেজবাকে কল করে আর বলে, তুমি যাই হও আমার তাতে সমস্যা নেই। মেজবা ফোন রেখে কোনো কথা না বলে ছাদ থেকে লাফ দেয়। এতে সাদিয়া আরও রেগে যায় মানসিবের ওপর। সবার সামনেই বলে, তোমার জন্য মেজবা ছাদ থেকে লাফ দিয়েছে। এইটা শুনে বাবা মানসিবকে অনেক বকাঝকা করে। সাদিয়া নিজেকে সামলাতে না পেরে 999-এ কল করে আর বলে, আপনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হ্যাকারকে খুঁজছেন না? তখনই আবার সাদিয়া ফোন কেটে দেয়। অন্যদিকে বোন এসে মানসিবকে জিজ্ঞেস করে, কি করেছিস বল? মানসিব জানায়, তেমন কিছু না। জানতে চায় মারা গেছে কিনা। বোন বলে, না, শুধু হাত পা ভেঙে গেছে। বোন আরও বলে, আল্লাহ তোকে এত ট্যালেন্টেড হিসেবে বানিয়েছে, সেটাকে কাজে লাগা। পরের দিন পুলিশ মানসিবকে ধরতে আসে। যা ঘুম থেকে উঠে সাদিয়া দেখে। বিচলিত হয়ে পড়ে সাদিয়া। সবকিছু না জানালেও পুলিশ বুঝতে পারে। মানসিবকে ধরে নিয়ে যায় বাড়ি থেকে। এরপর 5 বছরের জেল খাটছে সিন। এবার প্রেজেন্টে নিয়ে আসা হয়। মানসিব গোসল করতে আসলে কয়েকজন তার থেকে সাবান চায়।
মানসিব সাবান না দিয়ে পানির মধ্যে ফেলে দেয়। এতে সবাই মানসিবকে নির্মমভাবে মারে। মার খাওয়া রাতে মানসিবের গায়ে জ্বরও আসে। পরের দিন সকালে মানসিবের গায়ে হাত তোলা প্রথমজনকে নৃশংসভাবে মরে থাকতে দেখা যায় কারাগারের মধ্যেই। এর মধ্যে পুরো কারাগারে সাইরেন বেজে উঠলে চমকে ওঠে মানসিবও। এরপর সবাই থালা বাজাতে শুরু করলে অতিরিক্ত শব্দে মানসিব তার কান ধরে। একটু পর পুলিশ এসে মানসিবকে ধরে নিয়ে আসে জেলারের রুমে। শুরুতে আমরা যাকে জেল সুপার বলে এসেছিলাম সে আসলে ছিল পুলিশের অর্ধতন কর্মকর্তা, নাম তার বরুণ। এবার মানসিবকে নিয়ে আসা হয় জেলারের রুমে। এই যে আজ কারাগারে একজন মার্ডার হয়েছে সেটার দোষ চাপিয়ে দেওয়া হয় মানসিবের ওপর। হাজির করে এক প্রত্যক্ষদর্শীও। মানসি বুঝতে পারে সে ফাঁদে পড়েছে, তাই সিসিটিভি ক্যামেরা লক্ষ্য করে বলতে থাকে, আমি ক্যাকটাস, আপনি যা করতে বলবেন আমি তাই করব। একটু পর জেলারের কাছে ফোন আসে বরুণের। সিসিটিভি ফুটেজ বদলিয়ে মানসিবকে কারাগার থেকে বের করে দেওয়া হয়। মানসি বের হলেই বরুণ তাকে গাড়িতে তোলে, তারপর তাকে খাবার খেতে দেয়। মানসিব জানায়, কাল আপনি উপদেশ দিয়ে ভালোই করেছেন, আজকেই আমি কাজে লেগে পড়েছি। এরপর মানসিবকে নিয়ে আসা হয় পাওয়ারফুল এক পলিটিশিয়ানের বাড়িতে। মানসিব আবার তাকে চিনতে পারে, নাম তার লাল ভাই। লাল ভাই মানসিবকে জিজ্ঞেস করে, তুমি আমার সম্পর্কে কি জানো বলো। মানসিব জানায়, আপনি একজন বড় সরকারি নেতা। লাল ভাই বলে, এটা তো সবাই জানে, নতুন কিছু বলো। মানসিব আবার জানায়, আপনি বাংলাদেশের গডফাদার, আপনার কথাতেই সব নেতারা ওঠা বসা পড়ে। পুলিশ, র্যাব সব কিছু আপনার পকেটে। আপনি টাকার বিনিময়ে পদোন্নতি করান। যারা আপনার নামে নেগেটিভ কিছু বলে তাদেরকে আপনি মেরে ফেলেন। অনেক সাংবাদিককে আপনি ঘুম করেছেন। এসব শুনে লাল ভাই মানসিবকে থামিয়ে দিয়ে বলে, তুমি সাংবাদিক না হয়ে ভালোই করেছো, তা না হলে আমার নামে আজ অনেক কিছুই ছাপাতে। এখন বলো, অ্যাম্বাসেডরের গাড়ি কিভাবে নিয়ে আসলে। মানসিব জানায়, ডার্ক সাইডে অফার পেয়েছিল। আমার সাধারণ 3 ধরনের লোক আছে। একদল পুরো গাড়ি সবার চোখে ফাঁকি দিয়ে পোর্ট থেকে বের করে, অন্য দল সকল পোর্টস খুলে নিয়ে এসে সেট আপ করে। অ্যাম্বাসেডরের গার্লফ্রেন্ডের গাড়ির ক্ষেত্রেও এমনটা করা হয়েছিল। পরে জানতে পারি অ্যাম্বাসেডরকে ধরার জন্য ছিল এই আয়োজন। এসব শুনে লাল ভাই তার মিশনটা সম্পর্কে অবগত করে, জানায় মিশন হচ্ছে একটা শিপে কন্টেইনার আসবে, সেইটা তোমাকে আখাউড়া পৌঁছে দিতে হবে। মানসিব জানতে চায় কন্টেনারে আছে টাকি। লাল ভাই এই প্রশ্ন করতে নিষেধ করে, জানায় যদি তুমি কন্টেনার ঠিক জায়গায় পৌঁছে দিতে পারো তাহলে 5 বছরের সাজা মওকুফ হবে, আর যদি ফেল হও তাহলে ফাঁসির তড়িতে ঝুলতে হবে, আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার ফ্যামিলি মারা পড়বে। আমি কিন্তু মানুষ মারি। এইটা বলে মানসিবকে একটা ব্যাগ দিয়ে দেয়। লাল ভাইয়ের রুম থেকে বের হওয়ার পর বরুণ মানসিবকে বলে, এসব কি বলা শুরু করেছিলে? আমি তোমাকে বের করতে চাচ্ছি আর দুনি দেখিয়ে এসে প্যাচ লাগিয়ে দিচ্ছ। যাই হোক, মিশনটা ঠিক মতো করো, আর এই মিশনে তোমার নাম কিন্তু ক্যাকটাস। মানসিব চলে আসে চট্টগ্রামে। একজনের সাথে ফোনে কথা বলে ঘাটে আসে। সেখানে যখন লোকটি আসে, মানসিব দেখে তার পরিচিত মাংফুজাকে এমপি বলে ডাকে, তার সাথে কথা বলছিল। এই এমপি আছে আবার বিপদে। এই এমপি অ্যালেন স্বপনের লোক। অনেক টাকা নিয়ে অ্যালেন স্বপন বার্মা পালিয়েছে। এখন টাকার জন্য সবাই তার পিছু নিয়েছে। মানসিব নির্দিষ্ট জায়গায় এমপিকে নিয়ে এসে বলে, এখানে শিপ আসবে, সেখান থেকে লরিতে করে কন্টেনার আখাউড়া নিয়ে যেতে হবে। জায়গাটা দেখে এমপি বলে, এখানে তো বড় শিপ আসবে না, লোকাল কারো সাহায্য লাগবে। দূর থেকে কেউ আবার তখন মানসিবকে স্নাইপারের টার্গেটে রাখে, কিন্তু সেটা মানসিব বুঝতেই পারে না। এমপি এরপর মানসিবকে নিয়ে আসে লোকাল গ্যাংস্টার মলবির বাড়ি। মলবি এমপিকে দেখে রেগে যায়, কারণ তার বন্ধু অ্যালেন স্বপন টাকা নিয়ে পালিয়েছে। তখন মানসি বলে, আমি কোনো অ্যালেন স্বপনকে চিনি না, একটা ছোট শিপে করে একটা কন্টেনার ঘাটে নিয়ে আসবেন, তারপর লরিতে করে পৌঁছে দেবেন, বিনিময়ে পাবেন 10 লাখ। মলভিও তখন জিজ্ঞেস করে কন্টেনারের মধ্যে কি আছে। মানসি জানায়, আমি এসব জানি না। মলভি 10 লাখ টাকার বিনিময়ে এই ডিলে রাজি হয়। পরের দিন মানসিব মলভিকে নিয়ে নির্দিষ্ট জায়গায় আসে। সেখানে এসে হাফ পেমেন্ট করে, তারপর ছোট শিপ থেকে শিফট করা হয় বড় শিপে। সেখানে কন্টেনার বুঝে পাওয়ার পর মানসিব ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে কন্টেনারে কি আছে। এটা ক্যাপ্টেনও বোঝে পারে না। এমপি আবার মানসিবকে দেয় এক পিস্তল, জানায় মলভি কিন্তু সুবিধার নয়, তাই এটা রাখো। এরপর কন্টেনার নিয়ে ঘাটে আসলে মানিব, এমপি, মলভি সহ কোনো লরি দেখা পায় না। মলভিকে ফোন করে, কিন্তু ফোনও ঢোকে না। দূর থেকে আবার তাদের একজন ঠিকই নজর রাখে স্নাইপার দিয়ে। মানসিব ঘাটে নেমে খুঁজতে থাকে, কিন্তু কারোর দেখা পায় না। একটু পরে শিপের ক্যাপ্টেন ক্রু পালাতে থাকলে মানসিব জিজ্ঞেস করে কি হয়েছে। ক্যাপ্টেন জানায় সরকারের পতন হয়েছে। এটা জানতে পেরে হতবাক হয় মানসিব। ফোন করে বরুণ লাল ভাইকে, কিন্তু কাউকেই ফোনে পায় না। এতে মানসি চিন্তায় পড়ে তার মুক্তির ব্যাপার নিয়ে। সরকার যে পতন হয়েছে সেটা জানার জন্য মানসি আসে একটা দোকানে। সেখানে এসে নিউজে দেখে ছাত্রদের আন্দোলন
আন্দোলনে সরকার পালিয়েছে। তখনই এক আননোন নাম্বার থেকে কল আসে মানসিবের কাছে। জানানো হয় কন্টেনার রেখে চলে যেতে, কিন্তু মানসিব বুঝতে পারে খেলা এখন অন্যদিকে ঘুরে গেছে। পুলিশ, নেতা কেউ নেই, কন্টেনারও এভাবে রেখে যেতে চায় না। তাই কৌতূহলবশত মানসিব কন্টেনার খোলার সিদ্ধান্ত নেয়। এজন্য হ্যাক করে লক। তখনও দূর থেকে একজন তার উপর নিশানা ত্যাগ করে। এদিকে মানসিব লক খুলে কন্টেনারের মুখ খুললে দেখে ভেতরে রয়েছে এক মেয়ে। মানসিব, এমপি দুজনেই অবাক হয়। এত কিছু থাকতে কন্টেনারে করে কেন মেয়ে পাচার করা হচ্ছে? মানসিব নাম পরিচয় জানতে চাইলে মেয়েটি কোনো উত্তর দেয় না। মানসিব জিজ্ঞেস করে, তুমি কি বাংলাদেশি? মেয়েটি মাথা নাড়িয়ে জানায় না। কোন দেশে সেটা জানতে চাইলে সেটারও জবাব দেয় না। বাংলা বোঝে কিনা জানতে চাইলে মেয়েটি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। এরপর মেয়েটি কন্টেনার থেকে বাইরে আসলে দূর থেকে স্নাইপার দিয়ে মেয়েটিকে গুলি করা হয়। এতে মেয়েটি গুলিবিদ্ধ হয়ে নিচে পড়ে যায়। আরও গুলি চালাতে থাকলে মানসিবও নিজে লাফ দেয়। মানসিবও শিপ থেকে নিচে লাফ দিলে দেখে মেয়েটির গায়ে আসলে গুলি লাগেনি। সঠিক সময় মেয়েটির লাফ দেওয়ায় সে বেঁচে যায়। মানসিব আর মেয়েটি এরপর জঙ্গলের পথে দৌড়াতে থাকে। পিছু নেয় গুলিজ করা কিলারও। মানসিবও দৌড়ানো অবস্থায় মেয়েটিকে জিজ্ঞেস করে গুলি আসলে কাকে করা হচ্ছে, আর তুমি কে? মেয়েটি চুপচাপ থাকলে মানসিব আবার ধরে নেয় মেয়েটি বোবা। জঙ্গলের অনেক ভেতরে চলে আসলে মানসি জানায় আর সামনে এগোনো যাবে না। সামনে যারা ড্রাগস নেয় তাদের বসবাস। অন্যদিকে কিলার জঙ্গলে আসলে 3 জন বখাটে তাকে ধরে ফেলে, আর হেনস্থা করার পর্যায়ে গেলে কিলার একজনকে গুলি করে মারে। এতে দুজন ভয় পেয়ে পালিয়ে যায়। গুলির শব্দে জঙ্গল থেকে পাখি উড়ে গেলে মাঝিব এবং মেয়েটি বিপরীত দিকে দৌড়াতে থাকে। এর মধ্যে রাত লেগে গেলে জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায় তারা। সেখানে মানসিব অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। মেয়েটির নাম পরিচয় জিজ্ঞেস করে। মেয়েটি তখন মানসিবকে হাত দিয়ে সাইলেন্ট হয়ে যেতে বলে। মানসিবও খুঁজতে থাকে তার ফোনে নেটওয়ার্ক, কিন্তু পায় না। ঠিক করে এই বাড়িতেই রাত কাটাবে। অন্যদিকে কিলারও তাঁবু গেড়ে জঙ্গলের মধ্যে রাত কাটায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুজনেই কারো আসার শব্দ পায়। শব্দ পেয়ে বের হয়ে যেতে থাকলে স্থানীয় দিন বখাটের খপ্পরে পড়ে। 3 জন মিলে দুজনকে হেনস্থা করা শুরু করলে মাঝি ব্যাগ নিয়ে বের হয়ে দৌড়াতে থাকে, আর মেয়েটিকেও জলদি বের হয়ে আসতে বলে। তবে মেয়েটি বের হয় না, উল্টো 3 জনের সাথে তুমুল লড়াই শুরু করে, যা শুধু হা করে চেয়ে চেয়ে দেখে মানসিব। সবাইকে মারার পর মেয়েটি মানসিবকে বলে, এভাবে দাঁড়িয়ে আছো কেন, চলো। মেয়েটির কাছ থেকে প্রথমবার কথা শুনে অবাক হয় মানসিব। ব্যাগ থেকে পিস্তল বের করে মেয়েটির দিকে তাক করে আর জিজ্ঞেস করে, তুমি আসলে কে বলো তো? মেয়েটি মানসিবের কাছ থেকে কৌশলে পিস্তলটি কেড়ে নেয়। এরপর বলে, তোমার কাছে পিস্তল ছিল সেটা আমাকে আগে জানাওনি কেন? মানসিব বলে, এমনিতেই ছিল। মানসিবের পর মেয়েটির কাছ থেকে নাম জানতে চাইলে মেয়েটি বলে, আমার কোনো নাম নেই, আর বেশি কথা না বলে এখান থেকে চলো তো। দুজন সেই স্থান ত্যাগ করলে কিলার সেখানে আসে। কিলার সেখানে এসে 3 জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে, তবে একেবারে সবাইকে শেষ করে দিয়ে সে পৈশাচিক আনন্দ পায়। মানসিব আর মেয়েটি আসে একটা হোটেলে। মানসিব রুম নেওয়ার জন্য বের করে তার এনআইডি কার্ড। হোটেল কর্তৃপক্ষ মেয়েটির আইডি কার্ড চাইলেই মানসিব জানায় আমারটা দিয়ে করেন। তখনই মেয়েটি তার আইডি কার্ড বের করে দেয়। মানসিব দেখে মেয়েটির নাম আদর রহমান। রুমের কাছে মানসিব মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি আসলেই আদর? মেয়েটি কোনো প্রশ্ন করতে নিষেধ করে, উল্টো বলে, তুমি যেটা করতে এসেছো সেটা আগে করো, তা না হলে জেলে থাকতে হবে। মেয়েটি যে মানসিবের জেলে থাকার ব্যাপারটা জানে, এই বিষয়ে মানসিবকে অবাক করে দেয়। পদে পদে সে শুধু মেয়েটির আচরণে অবাকই হাতে থাকে। জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? মেয়েটি কোনো উত্তর না দিয়ে রুমের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। মানসিব রুমে ঢুকে আবারও বেরিয়ে আসে। এরপরে একটা আননোন নাম্বার থেকে মানসিবের কাছে একটা কল আসে। মানসিব কল উঠাতেই বলা হয়, কন্টেইনার থেকে দূরে যেতে বলেছিলাম। কন্টেইনার খুলে তুমি ঠিক করনি, এর জন্য তোমাকে পস্তাতে হবে। মানসিব ফোন কাটার পর আবারও ট্রাই করে, কিন্তু ফোনে পায় না। মানসিবের পর হোটেলের বাইরে সহ হোটেলের ভেতরের গুরুত্বপূর্ণ সব সিসিটিভি ক্যামেরা হ্যাক করে। হ্যাক করার পর সে বসে ক্যাফেটেরিয়াতে লেগে পড়ে আদর রহমানের আসল পরিচয় বের করার জন্য। পায় একটা ফুটেজও, যেখানে আদরের আসল নাম জানা যায়। তার নাম অনুরা। সে একজন ইন্ডিয়ান। ইন্ডিয়া তাকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে মানে। একটা ট্যাগও লাগিয়ে দিয়েছে, অনুরা কি টেরোরিস্ট নাকি ফ্রিডম ফাইটার্স। এই ভিডিও ফুটেজ দেখে মানসিব অবাক হয়ে যায়। অনুরার রুমে এসে নক করলে কোনো সাড়া পায় না, তাই রিসেপশনিস্টকে ফোন দিতে বললে রিসেপশনিস্ট জানায় উনি তো বের হয়ে গেছেন। মানসিব বাইরে আসতে অনুরার দেখা পায়। এবার মানসিব অনুরার সাথে একা কথা বলতে চাইলে অনুরা বলতে চায় না, কিন্তু অনুরা নামে যখন ডাকে তখন সে অবাক হয়ে যায়। অনুরা বাধ্য হয়ে মানসিবের সাথে বসে। মানসিব অনুরাকে তার ভিডিও দেখিয়ে চায় ব্যাখ্যা। অনুরা পুরো ব্যাপার তখন খুলে বলে। তার বাবা সারা বছর ড্রাগসের বিরুদ্ধে লড়েছেন। তার রাজ্য ড্রাগস ডিলিংয়ের জন্য ব্যবহার করা হয়। এতে করে অনেকে ড্রাগসের নেশায় আসক্ত হয়ে জীবন ধ্বংসের মুখে ফেলেছে।
আবার অনেকে ধ্বংস করে ফেলেছে। অনুরা ড্রাগস চক্রকে তার রাজ্য থেকে নির্মূল করার জন্য উঠে পড়ে লাগে। এক প্রকার ড্রাগস লর্ডদের সাথে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু তাকে একদিন কিডন্যাপ করে মায়ানমারে নিয়ে যাওয়া হয়। অনুরাকে মায়ানমারের কোথায় রাখা হয়েছিল সেটা অনুরা নিজেও জানে না। এরপর বাংলাদেশের প্রভাবশালীদের হাত ধরে মায়ানমার থেকে কন্টেইনারে বর্ডার দিয়ে তার রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সরকার পতন হওয়ায় সবকিছু ভেস্তে যায়। অনুরা থেকে এসব শুনে বুঝতে পারে মানসিব। তখনই বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে মানসিব দেখে ওই কিলার হোটেলে প্রবেশ করছে। কিলারকে দেখিয়ে অনুরাকে জিজ্ঞেস করে, একে কি তুমি চেনো? অনুরা জানায়, হ্যাঁ, আমি ওকে চিনি। ও হচ্ছে একটা কন্ট্রাক্ট কিলার, ড্রাগস লর্ড আমাকে মারার জন্য পাঠিয়েছে। তারা দুজনেই কিলারের থেকে বাঁচতে হোটেলে আড়াল হয়ে পড়ে, কিন্তু কিলার হঠাৎ করেই তাদেরকে দেখে ফেলে। এতে দুজন সিঁড়ি দিয়ে একদম ছাদে ওঠে। সেখানে আটকে পড়লে অনুরা একটা বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে সহজেই চলে যেতে পারলেও মানসিব সেটা পারে না, কিন্তু মানসিবকেও পারতেই হয়। এরকম দৌড়ানির মধ্যেই মানসিব ভাবতে থাকে কিলার তাদের লোকেশন কিভাবে পাচ্ছে। তখনই ফোনটা সেখানে রেখে অনুরার সাথে পালাতে থাকে। এতে করে কিলার একসময় ফোনের লোকেশন ট্র্যাক করে নির্দিষ্ট জায়গায় আসলে শুধু ফোনটাই পায়। এদিকে মানসিব অনুরা অনেক দূরে চলে আসে। মানসিব এরপর জানায় আর দৌড়াতে হবে না, সে আমাদের আর খুঁজে পাবে না। অনুরা জানায় এখানে থাকাটাও সেফ নয়। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। এরপরে এই মুভির দ্বিতীয় পর্ব আসবে। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর সবাইকে জানাই ঈদ মোবারক। সবাই অনেক বেশি মজা করো, আনন্দ করো।